ফুটবলের জোয়ার চলছে। হামজা, সমিত, ফাহমিদুল আসছে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে এলাহি কাণ্ড। কি কি আয়োজন থাকছে এই ম্যাচ ঘিরে? টিকিটিং সিস্টেম কেমন হবে? বাংলাদেশের নতুন হোম জার্সির পেছনের গল্পটাই বাকি। এই সব নিয়েই আজকের খেলার আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এলাহি কাণ্ড। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। আলোচনায় আমার সাথে আছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফাহাদ করিম, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয় দলের হোম জার্সি ডিজাইনার তাসমিদ আফিয়াত। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগতম ফাহাদ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ ফাহাদ ভাই। আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে, দর্শকদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। আপনারা এই ম্যাচকে ঘিরে ব্যাপক পরিকল্পনা করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আপনার মুখে একটু শুনতে চাই কি কি আয়োজন আপনাদের থাকছে, বিশেষ করে ম্যাচের আগের মোমেন্টটাতে। ধন্যবাদ আবার আপনাকে। ব্যাপক আয়োজন নাকি জানি না, বাট ডেফিনেটলি আমরা ফুটবল অ্যান্ড ইন জেনারেল স্পোর্টসটাকে একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করার চেষ্টা করছি, এটা কোনো সন্দেহ নাই। এবং আপনাদের মাধ্যমে আপনাদের এবং সকল মিডিয়াকে ধন্যবাদ, এবং ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যারা এত অ্যাক্টিভ আমাদের ফ্যানরা, তাদের সকলকে ধন্যবাদ। বিকজ জেনুইনলি এখন একটা ফুটবলের হাইপ এসছে, কোনো সন্দেহ নাই। একটা নবজাগরণ বলতে পারেন, একটা উন্মাদনা বলতে পারেন। আর সেটাকে মাথায় রেখেই আমরা চিন্তা করছি যে এই নবজাগরণের পার্ট হিসাবে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ অনেকগুলি ফ্যাক্টর আছে। প্রথমে যে এটা আমি বলতে পারি যে এই ঢাকার জাতীয় স্টেডিয়ামে এতদিন পরে ফুটবল আসছে, মানে আনডাউটেডলি দ্যাট ইজ দ্য ফুটবল ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই স্টেডিয়ামটি। সো হোম অফ ফুটবলও বলতে পারেন তাকে। সো ইটস গ্রেট দ্যাট ওখানে আবার ফুটবলটা আসছে। দ্বিতীয়ত আপনি জানেন যে হামজা চৌধুরী, যার জন্য আসলে আজকে ফুটবল এই যে নবজাগরণ, যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে আমি বলবো, তিনি এবং একই সাথে সমিত সোম, আরেকজন সুপারস্টার প্লেয়ার, দুইজনের একই সাথে অভিষেক হবে ইনশাল্লাহ জুনের 10 তারিখে। সো সব কিছু মিলে এই ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি আসি আয়োজনে। প্রথম থেকে একটু শুরু করতে চাই যে প্রথমে আমরা যেটা করছি যে আমাদের ফ্যান এবং আমাদের দর্শকদের যেন কোনো ভোগান্তি শিকার না হয়, আবার মোর ইম্পর্টেন্টলি যেন ওরা স্মুথলি সব করতে পারে। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা টিকিটিংটা অনলাইন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনি জেনে খুশি হবেন যে আমরা একটি দরপত্র আহ্বান করেছিলাম, এবং আমি এক্স্যাক্টলি জানি না, বাট 4 থেকে 5টি ইফ আই এম নট রং কোম্পানি পার্টিসিপেট করেছে। আমাদের প্রকিউরমেন্ট কমিটি এবং কম্পিটিশন কমিটি গতকালই ওনাদের সকলের সাথে দেখা করেন, দে টুক এ প্রেজেন্টেশন। আমার বিশ্বাস আগামীকালের ভিতরে এটা ডিসিশন হয়ে যাবে কাকে তারা কাজটা দিবে। সো দ্যাটস দ্য ভেরি ফার্স্ট স্টেপ, যে অনলাইনের মাধ্যমে আমরা টিকেটে যাচ্ছি। দ্বিতীয়ত আমরা যেটা করছি, আপনি দেখেছেন কিংবা শুনেছেন হয়তো বা, যে আমরা কিন্তু এবার অনেকগুলি টিকেটিং জোন করেছি, অনেক অপশন রেখেছি। আমাদের জেনারেল গ্যালারি আছে, আমাদের ভিআইপি অনেকগুলি রকম আছে, আমাদের হসপিটালিটি বক্স আছে, কর্পোরেট বক্স আছে। সো এইগুলো আসলে আগে ফুটবলে কখনো খুব একটা ইউজ হতো না। আমরা লাস্ট দেখেছি, আমার মনে পড়ে আর্জেন্টিনা নাইজেরিয়া যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, সেটাতে দ্যাট ইজ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট। নাও কামিং ব্যাক টু আপনার যে পয়েন্ট, যে কী আয়োজন করছি খেলার আগে। তো খেলার আগে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আমরা শোটা শুরু করতে চাই। সো আমাদের ওখানে অ্যাটলিস্ট 15-20 মিনিট একটি কালচারাল পারফরমেন্স থাকবে, হোপফুলি ইনশাল্লাহ লোকাল আর্টিস্ট দিয়ে আমরা করবো। বাট এখনকার সময়ে যেসব হিট গান যারা আছে তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। উই হ্যাভেন্ট ফাইনালাইজ, না কিন্তু আমি বলতাম, এমন না যে আমি ঠিক করে আপনাদের বলছি না। একটু করে জানতে চাইবো, আপনাদের ফাইনালাইজ যেহেতু করেননি, আপনাদের নিশ্চয়ই একটা তালিকা হয়েছে, সেই তালিকায় কারা কারা আছে বা এখন নামটা না বলি, বিকজ আমি 4 জনের নাম বলি তারপর যদি 2 জনকে নেই, এটা ঠিক হবে না। বাট আমি এতটুকু বলতে পারি যে এই সময়কার পপুলার আর্টিস্টদের নিয়ে আমরা কথা বলছি। এরপরে কিছু পারফরমেন্সের প্ল্যান আছে আমাদের। তারপরে আমাদের 10 থেকে 15 মিনিটের একটা চমক রাখছি, ওটা আমি এভাবেই রাখতে চাই এখন, বিকজ দ্যাট ইজ সামথিং আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশে কখনো হয়নি, এটা বাংলাদেশে কখনো হয়নি। আমি জানি না সাউথ এশিয়া হয়েছে নাকি, পাকিস্তানের মধ্যে একবার হয়েছিল, ইফ আই এম নট রং, একটি খেলায় হয়েছিল। সো এই ধরনের আমরা একটি অ্যাক্ট রাখছি, একটা পারফরমেন্স রাখছি, যেটা ইট উইল বি আউটরেজাস আমি বলতে পারি, আউটস্ট্যান্ডিং যাকে বলা যায়। এটা ডেফিনেটলি সময় মতো ইনশাল্লাহ আমরা অ্যানাউন্স করবো, সেটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি আমরা এখন। সো ওইটা হবে অনেকটা 15 মিনিটের মতো। অ্যান্ড দেন অফকোর্স আপনি জানেন 20 মিনিটের জন্য টিম ট্রেনিং আসবে, অ্যান্ড দেন দে উইল গো ব্যাক। সো সব কিছু মিলে একটা 1 ঘন্টার আয়োজন আছে। আর এর বাইরে মিড যে 15 মিনিট আছে, সেখানে আমরা চাচ্ছি 5 মিনিট আরেকটা কালচারাল পারফরমেন্স কিংবা একটা শো রাখার জন্য। সো দ্যাট ইজ সাবজেক্ট টু এফসি অ্যাপ্রুভাল, সেটা আমরা ওয়েট করবো। আর এর বাইরে আমরা প্রাথমিকভাবে একটা প্ল্যান করেছি লেজার শো এবং লাইটিং শো করবো, বাট দ্যাট ইজ এগেইন সাবজেক্ট টু এফসি অ্যাপ্রুভাল। বাট ইনশাল্লাহ আমাদের
একদম জমজমাট আয়োজনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু শুনতে পাচ্ছিলাম মানে ভাই যেটা বললো যে সিক্রেট রাখতে চাচ্ছে, আমি যদি কিছুটা রিভিল করার চেষ্টা করি, আমি যতটুকু জানতে পেরেছি সেটা হবে কিনা আমি জানি না, তারপর একটু বলি। হেলিকপ্টারের কোনো বিষয় থাকতে পারে, সেখানে হয়তো বাংলাদেশের পতাকা, এফসির পতাকা বা অন্যান্য এরকম কিছু জিনিস থাকতে পারে, সেটা হয়তো বা এখনই রিভিল হচ্ছে না, তবে আমরা যতটুকু সোর্স মারফতে জানতে পেরেছি সেটুকু বললাম। তবে আরেকটু বিষয় যেতে চাই, আসলে আপনারা এই যে এত আয়োজন করছেন ফুটবলকে ঘিরে বা একটা ম্যাচকে ঘিরে, একটা ম্যাচের আয়োজনে নিশ্চয়ই অনেক কষ্টের ব্যাপার, অনেক খরচের ব্যাপার। সেই খরচটা আমরা যতটুকু বাংলাদেশের এর আগের ম্যাচগুলো দেখি, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বা দুঃখিত যে নতুন নামটা হয়েছে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন হয়েছে, আমরা শুনিনি যে জরিমানা হয়নি। বিভিন্ন কারণে ম্যাচের ডিসিপ্লিনের কারণে বলেন, গ্যালারির কারণে বলেন, লাইটের কারণে বলেন, সব কিছু মিলে আমরা অনেকবারই জাতীয় স্টেডিয়ামে জরিমানার কথা শুনেছি। এবং আপনারা যে খরচটা করছেন, কি মনে হয় এই আয়োজনের মাধ্যমে, আপনারা যে আয়োজন করছেন তার মাধ্যমে খরচটা বাফুফে এনশিওর করতে পারবে, বা জরিমানার যে বিষয়টা সেটা কতটা আপনারা নিরসন করতে পারবেন? দেখুন, আমরা যখন এসছি আমরা এই জরিমানার কথা শুনেছি, বাট মোস্ট অ্যালার্মিংলি আমরা যেটা শুনেছি, আমি যেটা শুনেছি যে এই ধরনের ম্যাচ কিন্তু আয়োজন করতে আমাদের অনেক খরচ হয়, আর সেটা কিন্তু লার্জলি বিএফএফ এর তহবিল থেকে যায়। একটা পার্ট ওই ট্রাভেল পোর্শনটার একটা পার্ট ফিফা এফসি থেকে আসে, বাট বাকিটা কিন্তু সব আমাদেরই খরচ করতে হয়। আনফর্চুনেটলি ইটস ভেরি চ্যালেঞ্জিং, এটা আমি কাউকে দোষ দেবো না, প্লিজ এভাবে নিয়ে না কথাটা, বাট বাস্তবতা হচ্ছে আমার জানা মতো, আমি যেটা জিজ্ঞেস করে জেনেছি যে এ ধরনের এএফসি কোয়ালিফাইজ ম্যাচগুলো যখন হয় আমরা কখনোই কোনো স্পন্সর কিংবা কোনো পার্টনার আসে না। আমার ব্যক্তিগত স্পোর্টস মার্কেটিংয়ের ব্যবসা আছে, সো আমি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনাকে যে এটার একটা জাস্টিফিকেশন আছে, বিকজ ইটস জাস্ট ওয়ান ম্যাচ। সো একটা ওয়ান ম্যাচ স্পন্সর পার্টনার পাওয়া ইটস ডিফিকাল্ট, কোনো সন্দেহ নাই। একই সাথে আপনি জেনে খুশি হবেন এবং আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই যে ইনশাআল্লাহ এই ম্যাচটাতে কিন্তু এই সব কিছুর একটি ব্যতিক্রম হবে। প্রথম যেটা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা একটি টাইটেল স্পন্সর আনবো এই ম্যাচের জন্য, এবং আমার বিশ্বাস আমাদের 4 থেকে 5 জন ইফ নট মোর কো পার্টনার্স আসবে। ইতিমধ্যে আমরা কিন্তু টেন্ডার কল করেছি, টাইটেল স্পন্সর, কো স্পন্সর, বেভারেজ পার্টনার, এনার্জি ড্রিঙ্ক পার্টনার এবং বেশ কয়েকটা পার্টনারশিপের। সারা পাই কি পাই না আমি জানি না, বাট আমি টেস্ট করছি, আমার বিশ্বাস আমরা পাবো ইনশাআল্লাহ। সো ওইটা একটা অ্যাসপেক্ট। এর বাইরে আপনি যেটা বলেছেন, জরিমানার কথা বলেন কিংবা ক্রাউড ম্যানেজমেন্টের কথা যদি বলেন কিংবা স্ট্রাকচারাল ইস্যুজের কথা যদি বলেন, স্ট্রাকচারাল ইস্যুজ নিয়ে আমি এতটুকু বলতে পারি যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড আমার মাননীয় উপদেষ্টা বাই হিমসেলফ পার্সোনালি কিন্তু অত্যন্ত কিন এবং সাপোর্টিভ আমাদের ফুটবলের প্রতি, এবং এই ম্যাচটাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। আমরা কিন্তু সর্বাত্মক সহায়তা পাচ্ছি। সো আমার মনে হয় না স্ট্রাকচারাল কোনো ইস্যুতে আমাদের কোনো চ্যালেঞ্জেস হবে ইনশাআল্লাহ। এর বাইরে যেটা ক্রাউড ম্যানেজমেন্ট, আপনি জেনে খুশি হবেন যে আমাদের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান আমাদের গাউস ভাই, এক্স ন্যাশনাল স্টার, এবং তারই সদস্য তাজওয়ার আওয়াল, ওদের কমিটি মেম্বার, ওরা দুজন কিন্তু আপনি দেখেছেন ইতিমধ্যে ডিএমপি কমিশনার সাহেবের সাথে দেখা করে এসেছেন, এবং তারা আরও বেশ কিছু বাহিনীর কাছে যাবে, কনসার্ন ম্যানেজমেন্টের কাছে যাবে, যেন সেদিনকার ক্রাউড ম্যানেজটা প্রপারলি হয়। এবং এই জন্য কিন্তু আমরা একটি টেন্ডার কল করেছি, আমরা একটি প্রপার প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দ্বারা এই জিনিসটাকে ম্যানেজ করার ইচ্ছা পোষণ আছে আমাদের, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, আমরা বাইরে যখন যাই অনেক সময় খেলা দেখলে, বাইরে অনেক দেশে দেখেছি আমি, স্কাউট যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে অনেক সময় ব্যবহার করা হয় পুরো গ্যালারি জুড়েই, তারা হচ্ছে আসলে দর্শকদেরকে হেল্প করে, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা বা আপনারা হয়তো বা? Absolutely, you're right. আমরা ইনফ্যাক্ট উই আর প্ল্যানিং টু হ্যাভ, ইফ আই এম নট রং, অলমোস্ট 200 ভলেন্টিয়ার্স আমাদের প্ল্যান আছে, আমি কম্পিটিশন কমিটি থেকে শুনেছি। ওটা অবশ্য আমার দায়িত্ব না, আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, বাট যেহেতু যে খরচের ব্যাপারটা আছে, সো সেজন্য আমি জানতে চাই যে কোথায় কোথায় খরচ হচ্ছে। সো আমি জানি যে অলমোস্ট 200+ ভলেন্টিয়ার্স একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এখন এটা কোত্থেকে করে সোর্স করবে আমি জানি না, বাট ইউ আর ভেরি রাইট। স্কাউট আছে, তারপরে যে বিএনসিসি আছে, আমাদের ক্যাডেটস আছে, দেয়ার আর লটস অফ ভলেন্টারি প্রফেশনাল অর্গানাইজেশনস যারা এই ধরনের কাজ অত্যন্ত পারদর্শী। আমি বিশ্বাস করি আমাদের কম্পিটিশন কমিটি দে উইল মেক দ্য রাইট সিলেকশন, এবং ডেফিনেটলি আপনি অনেক ভলেন্টিয়ার্স দেখবেন টু হেল্প দ্য ক্রাউড। তারা কোথায় কোথায় যাবে, তাদের কোনো কিছু প্রয়োজন হয়, উই উইল হ্যাভ ইনফরমেশন বুথস অ্যান্ড সো অন। সো ডেফিনেটলি এই আয়োজনগুলো ইনশাআল্লাহ থাকবে। এবার ফাদ ভাই, আমরা আলোচনা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আমি একটা ছবি দেখতে চাই। বাংলাদেশ জাতীয় দলের একটা লাল জার্সি আমরা দেখেছিলাম প্রথম ম্যাচটাতে যেখানে হামজা খেলেছিলেন, হোম জার্সি একটা দেখলাম সাদা, সেই জার্সিটা একটু দেখতে চাই আমরা ওয়ালে, আমাদেরকে যদি দেখানো হয়। জামাল ভুঁইয়ারা, তপু বর্মনরা, তারিক কাজীর একটা জার্সি গায়ে ছবি তুলেছেন, সেই ছবিটা আমরা একটু দেখতে চাই।
এই জার্সিটা আমাদের প্রথম জার্সিটা ছিল লাল Right, জার্সি, এটা আমাদের away kit। এটা অ্যাওয়ে কিট ছিল। Right। একটা হোম জার্সি আছে আমাদের সাদা, জি। সেটাও আমরা একটু দেখতে চাই। জি। এই ডিজাইনটাও করেছে দৌড়, সম্ভবত দৌড়। নো, এখানে যেটা একটু কারেকশন করি, ডিজাইনগুলি কিন্তু করেছে তাসমিত আর আর্নি আপু। হ্যাঁ, শি ইজ দ্য okay, ডিজাইনার sorry, অ্যাকচুয়ালি। হ্যাঁ। ম্যানুফ্যাকচার করেছে দৌড়, বিকজ দে আর দ্য কিড স্পন্সর। জি। সো এই অ্যান্ড আই হ্যাভ টু সে, ক্রেডিট গোজ টু হার। আমি জানি না এটা আমার, মানে আমি ফেডারেশন আছি বলে তাই না, ব্রিলিয়ান্ট ডিজাইন দুটোই। না, এই জার্সিটা আসলে আমাদের দর্শকরাও তারা প্রশংসায় ভাসিয়েছেন এই জার্সিটাকে। আমরা সাদা জার্সিটা একটু দেখতে চাই। আপনি জেনে খুশি হবেন, এই জার্সিটা গতকাল আমাদের প্রেসিডেন্ট মেক্সিকোর প্রেসিডেন্টকে দিয়েছেন, এফএর প্রেসিডেন্টকে দিয়েছেন, এবং হি ওয়াজ ভেরি ইমপ্রেসড। উনি জানতে চেয়েছেন এবং আমার প্রেসিডেন্ট এক্সপ্লেন করেছে এটা অ্যাকচুয়ালি আমাদের রিভার লাইনের ছবি। হি ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমাকে প্রেসিডেন্ট আজকে সকালে কথা হচ্ছিল, উনি বললেন যে আমাদের জার্সি তো হিট মেক্সিকোতে। এবং তাবিদ ভাইকে দেখলাম যে ওইখানে ফিফা ইনফান্তিনো সহ বেশ কিছু সাবেক ফুটবলার আন্তর্জাতিক ও তো খেলেছে, হি প্লেড উইথ কাকা এন্ড এতো, which is a fantastic thing। জি। এই জার্সিটার কথা বলছিলাম। এই জার্সিটা গতকালকেই আপনারা পাবলিশ করেছেন, জামাল ভুঁইয়ারা এই জার্সি পরে ছবি তুলেছেন, এবং এই জার্সির যে কথা বলেন যিনি ডিজাইনার, তাকে আমরা একটু কানেক্ট করতে চাই, তার কাছ থেকে আসলে একটু জানতে চাই যে কি আসলে এই বিশেষত জার্সি আছে। আমরা তাসনিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? আপনার জার্সিটা আমরা দেখছিলাম, সাদা একটা জার্সি আপনি বাংলাদেশের দলের জন্য করেছেন, হোম জার্সি, হোম ভেন্যুর জন্য। আসলে একটু যদি পিছনের গল্পটা বলতেন, এই জার্সিটা আসলে ডিজাইনটা কি মাথায় এসে আপনি এসেছিলেন, মাথায় কি কাজ করেছিল জার্সিটা করার সময়? ধন্যবাদ ভাইয়া প্রশ্নটা করার জন্য। আমি আগেই ধন্যবাদ দিচ্ছি, আমি ভাইয়াকে আমার সামনে দেখতে পাচ্ছি। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু সি হিম হিয়ার। তাই ভাইয়া, প্রথমত আমি কিন্তু আগেই বলতে চাই যে হ্যাঁ আমাকে প্রথমে একদম, মানে আমি জাস্ট দৌড়াদৌড়ি করছি, এর মাঝখানে কিন্তু পাড়াতে আমাকে ফোন দিয়ে কিন্তু আমি প্রথম যখন আমি কনফারেন্সের কাজ করা শুরু করি, তো ক্রেডিট গোস টু হিম। সে একদম, আমি মানে দিল্লি এয়ারপোর্ট থেকে একটা এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে যাচ্ছি, এন্ড হি ওয়াজ কিপ কলিং মি, হি ওয়াজ লাইক আরডি আই ওকে, আচ্ছা ঠিক আছে আমরা আসছি, আমরা বসছি। সো হি প্ল্যান্ড এভরিথিং। আরেকটা জিনিস হলো ভাইয়া, একটা জার্সির ডিজাইন করার যে জায়গাটা, ওনাদের সাথে শুধু আমার একটা জিনিসই ছিল, এটা আমি পাহাড় ভাইয়াকেও বলেছি, তাকে ভাইয়াকেও বলেছি, যে আমার ক্যানভাসটা বড় লাগবে। তো ওই ফ্রিডমটা ওনারা আলহামদুলিল্লাহ আমাকে পুরোপুরি দিচ্ছে। আমাকে বলেছে ক্যানভাসটা বড় না, আর ক্যানভাসটা তুমি তোমার মতো করে করো, জাস্ট মেক শিওর যে আমাদের দেশের যে রুটটা যেন কানেক্ট থাকে। তো ওই জায়গা থেকে আমি অবশ্যই অনেক গ্রেটফুল বাফুফের কাছ থেকে। আর আমি ওই ফ্রিডমটা পেয়েছি। একটা ক্রিয়েটিভ ডিরেক্টর যখন সে ফ্রিডমটা পায়, তখন সে তার ক্রিয়েটিভ ইনপুট করে দেখায়। এটার রিফ্লেকশন ছিল আমার রেড কালারের জার্সিটা। হোয়াইট কালারের যে জার্সিটা আমাদের আসলে করা হয়েছে, সেখানেও এর ব্যতিক্রম কিছু না। রেড কালারটা হচ্ছে আমরা নদীমাতৃক দেশকে আসলে আমরা রিপ্রেজেন্ট করেছি, আমরা দেশকে মতো করে নিয়ে এসেছি। আমাদের প্রিন্ট আর সবকিছুতে হলো আমাদের যে একটা ছোট মোটিভ ছিল, ওটা ছিল হলো হৃদয় বাংলাদেশ। আমাদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হলো আমাদের ব্রিজ ফর বেঙ্গল। এটা হলো বাংলার স্পন্দন আমরা বলছি, যেখানে হলো বাংলার যে প্রতিটা সেকশন আছে, যে সেকশন গুলি মানুষ হলো কানেক্ট করে, ওই জায়গা থেকে হয়েছে। তো হোয়াইট কালারটা আসলে আগে থেকে প্রি সিলেক্টেড ছিল। এটা হলো আমাকে ওখান থেকে বলা হয়েছে যে হোয়াইট কালারটা, হোয়াইট কালার উপরে আসলে বেস করা হবে। এটা আসলে আমার কিছু করার ছিল না। ডিজাইনের অ্যাঙ্গেল থেকে ওটা হয়তো একটা শ্রিঙ্ক হয়ে যায় ওই জায়গাটা, কিন্তু ওটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, কারণ ওনারা তার যে জিনিসটা আসে ওখান থেকে ইনস্ট্রাকশন, এটার বাইরে আসলে মানে কমিট করতে পারে না এই জায়গায়। আর একটা ডিজাইন যখন আমি পরে যখন সাবমিট করি, তখন কিন্তু পুরো বোর্ড অফ ডিরেক্টর কিন্তু ওই জিনিসটা আসলে দেখে, পড়া ভেবে দেখে, তাদের ভেবে দেখে। তারপর হলে এখানে অনেকগুলি জিনিস ইনস এন্ড আউটস, কিছু চেঞ্জেস আসে, আচ্ছা ঠিক আছে এখানে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারি। তো বেস জায়গাটাকে রেখে আমরা এখানে অনেকগুলি মানে ট্রায়াল এর পর থেকে আসলে একটা ডিজাইন গিয়ে দাঁড়ায়। কিন্তু এখানে হলো সবার একটা সহমত পোষণ থাকে, তারপর এই ডিজাইনটা সবার সামনে আসে। এবার আমরা যে ডিজাইনটা করেছি, এটার মধ্যে আমরা জামদানিটাকে আসলে প্রমোট করেছি, কারণ 2013 এ জামদানিকে হলো ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কিন্তু আসলে মানে তুলে ধরেছে। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে জামদানি নিয়ে আমি এমনিতেও আমার নিজের ব্র্যান্ডে আমি কাজ করে থাকি স্ট্রাইডে। তো ওইখান থেকে আমার মনে হচ্ছে জামদানিকে যদি আমরা হচ্ছে কানেক্টিং দিস উইথ আওয়ার মানে আমাদের জার্সির সাথে আমরা কেন কানেক্ট করি, কারণ জার্সি এমন একটা জিনিস যেটা হলো বাংলাদেশকে মানে গ্লোবাল একটা জায়গা আসলে তুলে ধরার মতো একটা জায়গা। তো আমি ওই জায়গা থেকে আসলে জামদানিকে ঘিরে আমি কাজটা করেছি। জামদানির মোটিভটাকে আমি মাথায় রেখে ওটাকে দিয়ে আমি বাঘের একটা ফেস করেছি। বাঘের ওই ফেসটাকে আমরা যদি ক্লোজলি দেখতে চাই, তাহলে ওটার কারণটা আসলে আমাদের যে জাতীয় মাছ আছে ইলিশ, আর হলো আমাদের নাকের উপরের যে শেপটা, সেটা হলো আসলে আমাদের
আমাদের যে জাতীয় পাখি দোয়েল, ওই দোয়েলের শেপটা থেকে কনভার্ট করা। আর পুরোটা বাঘের ফেসটা হলো জামদানির যে ব্রাউন শেপে আছে, মানে শৈলী আছে, ওই জিনিসটাকে ইন্ডিকেট করে আসলে করা হয়েছে। তো পুরো আরেকটা হলো সুন্দরবন। সুন্দরবন হলো মানে পৃথিবীর অনেকগুলি বড় মানে বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে সুন্দরবন হলো একটা। তো ফরেনাররা যখন আমাদের দেশে আসে, কোন জিনিসগুলো তাদেরকে আকৃষ্ট করে, আমি ওই জিনিসগুলো নিয়ে আসলে কনভার্ট করে আমি সেটা কাজটা করেছি। তো একটা প্লেসের মধ্যে যেমন একটা বনের মধ্যে একটা পশু, পাখি, মাছ এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তো ওই জায়গা থেকে হলো আমরা এখানে সুন্দরবন, আমরা মানে আমাদের জাতীয় পশু থেকে শুরু করে আমাদের পাখি, আমাদের মাছ, তো সবগুলো মিলে ইলিশ, তারপর দোয়েল, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সবকিছু মিলে আসলে এই প্যাটার্নটা করা। তো এই প্যাটার্নটা করতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু আলহামদুলিল্লাহ তো প্যাটার্নের আসলে মানে এই জিনিসটা হলো সবার সামনে আসলে তুলে ধরেছেন, সবাই খুব পছন্দ করছে। তো আমি এটা বিহাইন্ড দ্য স্টোরি আপনি বলতে বললেন, আমি বিহাইন্ড দ্য স্টোরি আপনাকে বললাম। তো এই প্যাটার্নটার মধ্যে প্রতিটা মানে বেস হলো আসলে বাংলাদেশের রুটটাকে আসলে কানেক্ট করে। তো এটা হলো মানুষ খুব ভালোভাবে আরেকটা হলো জানতে। আর আর মানে আমাদেরকে আমি বলবো যে আমার কাছেও কিন্তু অনেকবার একটা রেসপন্সিবিলিটি এটা আসে যখন ভারতের আমাকে বিশ্বাস করে যে এই জায়গাটা যে আমাকে হলো জার্সি এমন ভাবে ডিজাইন করতে হবে যে এই জার্সিটা যখন একটা খেলোয়াড় পরে মাঠে নামবে, তখন সে যেন তার জায়গা থেকে এই জিনিসটা বিশ্বাস করে যে এটা আমার একটা রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু ওয়ার্ক ফর মাই কান্ট্রি। তো ওই রেসপন্সিবিলিটি জায়গাটা থেকে কিন্তু আমাকে জার্সি তাসফিদ, আমরা বুঝতে পেরেছি আপনি আসলে কি কি জিনিস ইউজ করেছেন আর কেন কেন করেছেন। একটা জিনিস আমি আপনাকে একটু জানতে চাই বা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমি জার্সির যে পিছনের মানচিত্রটা একদম কলারের নিচে বাংলাদেশের যেই মানচিত্রটা, সেইখানে মানচিত্রের মধ্যে বাংলাদেশ লেখাটা ফুটে উঠেছে আমি যতটুকু যদি ভুল না করে থাকি। এই জিনিসটা আসলে কিভাবে, এরকমটা আমি এর আগে চোখে পড়েনি কখনো। জি ভাইয়া, এই যে আপনি বললেন যে চোখে পড়েনি, এই জিনিসটা করার জন্যই কিন্তু আমি আছি। কারণ যে জিনিসটা চোখে পড়ে সেটার জন্য কিন্তু আসলে ক্রিয়েটিভ ডিরেক্টরকে হায়ার করতে হয় না। তো বাকিতে যেটা আমাকে বিশ্বাস করেছে, তো ডেফিনেটলি আই হ্যাভ টু অ্যাকচুয়ালি কাম আপ উইথ সামথিং যেটা হলো আউট অফ দ্য বক্স, যেটা কেউ করেনি কখনো, দেশটা কখনো দেখেনি। তো আমাদের দেশের মাঠের যে ছেলেগুলো, যেমন আগের যে রেড কালার জার্সিটা আমার পড়া ছিল, ওখানে আমি বলেছিলাম প্রতিটা খেলোয়াড় গুলো আমাদের জন্য বিরাট টুকরা। এখানে কিন্তু আমাদের প্রতিটা খেলোয়াড় গুলো বাঘের বাচ্চা, এটার জন্য কিন্তু বাঘটাকে আমরা প্রমোট করেছি। আর পেছনে যে মানচিত্রটার কথা বলছেন, মানচিত্র শুধু বসে গেলে আমরা বসে দিতেই পারি। তখন আমি বললাম যে ওয়াই উই আর নট অ্যাকচুয়ালি ইউজিং সামথিং ডিফারেন্ট। তারপর হলো আমি মানচিত্রের মধ্যে হলো আমি ক্যালিগ্রাফিটা করি, যেন এটা একটা আর্ট ওয়ার্ক হয় আর মানুষ এটা পছন্দও করেছে। ইংলিশ ওয়ার্ডটা আমি ইউজ করেছি এটার জন্য, কারণ এটা হলো কি যেহেতু ফরেনারদের সাথে খেলা হবে অন্যান্য কান্ট্রির সাথে, ওদের জন্য যেন ওই জিনিসটা বুঝতে ভালো লাগে আর জিনিসটা যেন আর্টিস্টিক হয়। তো ওই জায়গা থেকে আর কি, এটা হলো সম্মিলিত জায়গা থেকে। কারণ আমি আমার জায়গা থেকে অ্যাকচুয়ালি ডিজাইন করতেই পারি। এখন যদি বড় ডিরেক্টর পছন্দ না করে, তবে তারা পছন্দ করেছে, আমার জিনিসগুলিকে স্বাগত জানিয়েছে, এটার জন্য আপনাদের সামনে জিনিসগুলি এভাবে করে এসেছে। একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের আউটপুট তখনই ভালো লাগে যখন ওইটা ওভাবে করে প্রেজেন্ট করা হয়। তাসমিদ, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবারও আপনার সাথে আসবো। জার্সির কথা বলছিলাম ভাই, এই জার্সিটা প্রথম যে জার্সিটা লাল জার্সিটা আমরা খুব বেশি সমর্থকদের কাছে পৌঁছাতে পারি না, খুব শর্ট টাইম ছিল। এবার নিশ্চয়ই একটা বড় টাইম পাচ্ছেন, দর্শকদের কাছে পৌঁছানোর জন্য আপনারা আসলে কি কি ব্যবস্থা করছেন? এটা তো নিশ্চয়ই একটা মার্কেটিং এর জায়গা। ডেফিনেটলি এখানে একটু ক্ল্যারিফাই করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। অনেকেই বলেছে যে আমরা কেন একটা লাল করা তার একটা সবুজ কেন করলাম না। আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার মনে হয় দর্শকদের জানার প্রয়োজন। অ্যাকচুয়ালি ফিফা এএফসি গাইডলাইন্স অনুযায়ী আপনার হোম কিট যদি ডার্ক কালার হয়, অ্যাওয়ে কিটটা আপনার লাইট হতে হবে, ভাইস ভার্সা। আপনি যদি অ্যাওয়েটা ডার্ক করেন তাহলে হোমটা লাইট করতে হবে। আমাদের ফার্স্ট জার্সি ওয়াজ অ্যাওয়ে কিট, যেটা আমরা লাল করেছি। সো লাল, গ্রিন, সবুজ এই কালারগুলি কিন্তু ডার্ক হিসাবে গণনা করা হয় ফিফা এএফসিতে। সো আমাদের কিন্তু আসলে যদি ফিফা এএফসি গাইডলাইনটা আমরা মানি, উই আর নট সাপোজ টু ডু অ্যানাদার গ্রিন। সো সেই জন্য কিন্তু আমরা হোয়াইট এনেছি, বাট এগেইন যেহেতু লাল সবুজ আমাদের ফ্ল্যাগ, সো উই কেপ্ট দ্য টাচ অফ গ্রিন। আপু যেটা বললেন যে মডেলের মাধ্যমে শোল্ডারে অ্যান্ড কোনো কোনো জায়গায় লালও রেখেছি, রেড ইন গ্রিনটা রাখার, বাট এটা একটা এক্সপ্লেনেশন আমি দিতে চাচ্ছিলাম। আরেকটা কথা বলি, আমাদের কিট স্পন্সর যারা আছে দৌড়, তারাই মূলত ডিস্ট্রিবিউশনটা করে। সো আমার জানা মতে তারা অনলাইন তো করেছে, এবং আমি হাউ ইজ দ্য রেসপন্স আমি জানি না, বাট গতকাল আমি শুনেছিলাম যে যখন ওরা ড্রপ করে প্রতি সেকেন্ডে অলমোস্ট 14,000 লোক ওদের ওয়েবসাইট হিট করছিল। সো দ্যাট ওয়াজ এ গ্রেট থিং, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস গুড। এখন আলটিমেটলি কী হচ্ছে সেলস, সেটা তো আমার পরে জানবো, আমরা এক মাসে জানবো। তারা অনলাইন সেল করছে এবং অনলাইন সেল করার মাধ্যমে তারা ডেলিভারিও দিচ্ছে। সো দ্যাটস দ্য অ্যারেঞ্জমেন্ট। ফিজিক্যাল কোনো স্টোর এখন ওনারা আমার জানা মতো ওরা কোনো প্ল্যান করেনি, তবে আমরা ওনাকে একটা প্রস্তাব দিয়েছি যে জুনের একটা সময় তো লম্বা সময় বন্ধ থাকবে ঢাকা শহর।
সো ওই সময়টাতে কিন্তু আমাদের ধারণা যে টিকেটের জন্য কিন্তু অনেক লোক হয়তো বিএফএফে আসবে। সো আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে উনি যদি পারেন ওই সময়টাতে যখন ঢাকা শহরটা অ্যাকচুয়ালি বন্ধ থাকবে বিএফএফ একটা বুথ করে দেওয়ার জন্য যে জার্সিগুলি থাকবে। সো আই ডোন্ট নো, ইটস অন হিম, বাট উই উড ট্রাই টু ডু দ্যাট। সো আপাতত অনলাইন অ্যান্ড উইথ ডেলিভারি, দ্যাট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট দে হ্যাভ নাও। বাট ইভেনচুয়ালি আমাদেরকে যেভাবে আলহামদুলিল্লাহ ডিমান্ড দেখছি, ইভেনচুয়ালি আমাদেরকে কিন্তু কিছু ফিজিক্যাল স্টোরের সাথে পার্টনারশিপ করতে হবে, আমি যেটা মনে করি। সো লেটস সি হাউ ইট গোজ ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরা আরও আলোচনা নিয়ে ফিরবো, সময় হয়েছে একটা বিরতির। দর্শক, আমরা জানাচ্ছিলাম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের 10 জুনের কী কী আয়োজন থাকবে, কোন দিকে আগাচ্ছে সেই আয়োজনগুলো, সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, সাথে থাকবেন। আপনারা দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ফাহাদ করিম, বাফুফের সভাপতি, আর সেই সাথে আমাদের সাথে দুজন অনলাইনে যুক্ত আছেন, দুজন অতিথি। আমরা তাদের সাথে একটু যেতে চাই। আমাদের সাথে তাসমিদ আছেন, তার সাথে আমরা কথা বলছিলাম, আবারও তার সাথে একটু যেতে চাই। আসলে তাসমিদ, এই যে এত বড় একটা কাজ করলেন আপনি, আমি যেটা বলবো যে জাতীয় দলের জন্য জার্সি ডিজাইন করা, এটা কি প্রথমবার নাকি এর আগে কখনো করা হয়েছে, বা ন্যাশনাল টিমের জন্য এই জার্সি করে আপনার আসলে কেমন লাগছে, সেই অনুভূতিটা একটু যদি দর্শকদের জানান তাসমিদ। অবশ্যই ভাইয়া, খুব ভালো লাগছে। and I'm very grateful to বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফাহাদ ভাইয়া, আর ওনারা এই মানে আমার এই মানে রাশ একটা লাইফস্টাইলের মধ্যে ওনারা আমাকে জাস্ট কানেক্ট করে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যে আমি মানে বাংলাদেশের যে মানুষগুলো, যেমন হামজা, এই যারা বলে দেশের জন্য খেলছে, এদের জন্য আমার কাজ করার না, আমি দেশকে খুব ভালোবাসি। এটা কেউ যেভাবে করে দেখুক না কেন, আর এটা আমার কাজে ফুটে ওঠে। বিভিন্ন দেশে আমি যে কাজগুলি করে থাকি, তো আমি বলবো যে কি ন্যাশনাল ফুটবল জার্সি ডিজাইন করার জন্য এটা আমার প্রথম কাজ ছিল। কিন্তু জার্সি আমার অনেক ডিজাইন করা হয়েছে, যেটা আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। আমি 13 বছর আমি অ্যাডভার্টাইজিং এ ছিলাম। তো সেখানে আমাদের বেনসন এইচএসআর জন্য অনেক আমাদের জার্সি ডিজাইন করতে হতো। তো আমার, যদি আমি বলি যে কি রেড কালার যে জার্সিটা আমার ছিল, এটা মনে হয় আমার 89 ডিজাইন ছিল আমার করা। তো আমার অনেক জার্সি ডিজাইন করা হয়েছে, কিন্তু আমার ন্যাশনাল ইয়ার জন্য টিমের জন্য কখনো ভাবে করা হয়নি। কারণ আপনি তো জানেন যে যেমন তারক ভাইয়া, তাবিদ ভাইয়া, ওনাদের যে জায়গাটা থাকে না, যে ওনারা চান যে ভালো ভালো জিনিস, ভালো ভালো মানুষকে আসলে অ্যালোকেট করতে, যেন যে স্টেপটা এখন আছে এটা যেন আরো কয়েক দূর মানে এগিয়ে যায়। তো এই মানুষগুলির সংখ্যা আসলে আনফরচুনেটলি আমাদের দেশে একটু কম, যে আপনার ডিজাইন বা ক্রিয়েটিভ জায়গাটাকে আসলে দেখবে বা বুঝবে, ওই মানুষদেরকে জায়গা করে দিবে। এখন সবাই আসলে কমার্শিয়ালাইজ চিন্তাটাই বেশি করে। তো ওই জায়গা থেকে আমার কখনোই আসলে জাতীয় ফুটবল টিমের জন্য বা ক্রিকেট টিমের জন্য করা হয়নি। ক্রিকেট টিমের জন্য আমাদের একবার মনে সাবমিশন হয়েছিল আমাদের এজেন্সি থেকে, কিন্তু ওই জিনিসটা ওই যে বলে যে টাকা পয়সা অভাবে করা আসলে কোনো কিছু মানে হয়নি আমাদের এজেন্সি থেকে। কিন্তু ডিরেক্টলি এটা প্রথমবারই করা। আর এটা আমার 89th ডিজাইনটা পুরো আমার রেড কালারটা প্রথম করা ছিল, আর এটা আমার খুবই ভালো লেগেছে। ডেফিনেটলি হামজা, এরকম বড় বড় মানে জামাল ভুঁইয়া, এদের মতো ভালো ভালো প্লেয়াররা আমার জার্সি, আমার ডিজাইন করা জার্সি পরে আসলে মাঠে নামছে। আমি হয়তো একটা দেশ অনেক দূরে যেতে পারি না, কিন্তু আমার মনে হয় যে আমার কাজটা যাচ্ছে, এটাই এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে এটা শুধু জার্সির ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে আমি খুবই পছন্দ করেছি আমার জিনিসটা, যে আমার জার্সি পরে বাপ করে মানুষ মাঠে নামছে। নিশ্চয়ই আপনার ভালো লাগার জায়গাটা আরও বেড়ে যাবে যখন এই জার্সি পরে কেউ একজন গোল করবে কিংবা বাংলাদেশ দল জিতে যাবে, সেটা আপনারা হয়তো আরও ভালো লাগার জায়গা তৈরি করে দেবে। আপনার আশপাশের লোকজনদেরকে বলবেন যে এই জার্সিটা আমি ডিজাইন করেছি, আমার জার্সি পরে খেলছে জামালরা, হামজারা। আপনাকে ধন্যবাদ, আমার সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে অবশ্যই কোনো এক সময় আপনার সাথে আবারও আড্ডা দেওয়ার চেষ্টা করব। আমরা একটু আবিদ ভাইয়ের কাছে চলে যেতে চাই। এই জার্সিটা যারা ম্যানুফ্যাকচার করছেন এবং যারা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন, সে আবিদ ভাই, আসলে আপনারা কিভাবে দর্শকদের কাছে এবার জার্সিটা পৌঁছে দেওয়ার কাজটা করছেন? কি আপনাদের পরিকল্পনা আছে দর্শকরা যাতে সহজে জার্সিটা পায়? আমরা যেটা প্রথমটায় লাল জার্সিটায় হোম অ্যাওয়েটা যেটা করেছিলাম, যে অনলাইনে ফুললি সেল করেছি। কারণ হচ্ছে আমাদের কাছে সময় খুব একটু টাইম ফ্রেমটা ছোট ছিল, আর যদি আমরা ফিজিক্যাল স্টোরে যেতাম তখন আপনি শুধু ঢাকার মধ্যেই সেল করাটা সম্ভব হতো ওই টাইম ফ্রেম। তো এই জন্য আমরা অনলাইনে করে যাওয়ায় যেমন আমাদের হয়ে গেছে পঞ্চগড় থেকে, বান্দরবন থেকে, কক্সবাজার থেকে, সব জায়গা থেকে অর্ডার দিয়ে মানুষ পেয়েছে। আমরা মোটামুটি একটা রাফ দেখলাম, আমরা সব ডিভিশনেই ডেলিভারি দিয়েছি। তো এইবার হোম এটা যেহেতু আমাদের একটু এক্সট্রা সময় হাতে আছে, সেম ভাবেই করব। আর এট দ্য সেম টাইম আমরা যেটা করতে যাচ্ছি স্টেডিয়ামের বাইরে করব। আর কিছু রিটেলারদের সাথে কথা বলছি, কিন্তু এখনো কোনো কিছু কনফার্ম নেই। সো ফিজিক্যালি যেন কারণ অনেক মানুষই আছে অনলাইনে হয়তো কমফোর্টেবল না, বা আপনার
ওই মানুষ স্ক্যাম হয় এই জন্য সাহস পায় না। বাট এই কয়েকটা রিটেলার যদি আমরা পাই, কিন্তু যে সমস্যা হচ্ছে ওইটা হলো বেশি ম্যাস মানুষের কাছে যেতে পারবো না, তো ওই জন্যই আর কি আমরা একটু অনলাইনটায় ফোকাস বেশি করছি। আমরা আগে একটা ডেলিভারি সার্ভিসে কাজ করতাম, এখন 3টা নিয়েছি টোটাল। আমরা আজকে দিনে অলমোস্ট লাস্ট আপনি যেটা পেয়েছি 927টা ডেলিভারি অলরেডি চলে গেছে। এখন আপনার 24 ঘন্টাও হয়নি। 927টা মানে অর্ডার ডেলিভারি হচ্ছে। কয়টা অর্ডার ছাড়া বেশি অর্ডার 1000 এর উপর, আমাদের আর কি ডেলিভারির জন্য চলে গিয়েছে 927টা। আমরা লাল জার্সিটা আপনারা কেমন সাড়া পেয়েছিলেন, সেই অনুপাতে সাদা জার্সিটা আসলে কেমন সাড়া পাচ্ছেন? এটা একটু বলা কঠিন, কি কারণে হচ্ছে লালটা শুধু অনলাইনে ছিল, কিন্তু সাদাটা সামনাসামনি যেহেতু মানুষ কিনতে পারবে, স্টেডিয়ামে পাবে, অনেক মানুষই মানে আমাদের যে আমরা মেসেজেসগুলি পাচ্ছি, রেসপন্সগুলি পাচ্ছি, সবাই একই প্রশ্ন, আপনি কি সামনাসামনি স্টেডিয়ামের বাইরে কি এটাই পাওয়া যাবে, কি পাওয়া যাবে, এই আমরা হামজা এডিশনটা পাবো নাকি, কাস্টমগুলি আমরা তো যেটা বুঝতে পারছি অনেক মানুষ ওয়েট করছে সামনাসামনি দেখে কিনবে। তো এই জন্য কম্পেয়ার করাটা একটু কঠিন, কিন্তু এখন পর্যন্ত যা দেখেছি সাদাটার রেসপন্স শুরুর থেকে এই 24 ঘন্টায় অনেক ভালো, লালটার অলমোস্ট ডাবল যেটা আমরা দেখলাম। আসলে আপনারা একটু মানুষজন প্রাইসটাও জানতে চাই, আমরা যদি একটু দর্শকদেরকে একটু প্রাইসটা জানাতে চাই যে আপনারা কি ধরনের প্রাইস রেখেছেন জার্সিটার। সো যেটা হচ্ছে আমাদের হোম জার্সি ওইটা হচ্ছে 1399 টাকা, আর এটার মধ্যে যদি আপনি প্লেয়ার এডিশন নিতে চান, যেটার মধ্যে ধরেন হামজা যেটা পরে খেলবে বা বাকি টিমের প্লেয়াররা যেটা খেলবে, ওইটা হচ্ছে 1650। আর যদি কেউ নিজের নাম্বার আর নাম দিয়ে চান ওইটাও 1650। ওইটা আমরা আগামী সপ্তাহ থেকে লঞ্চ করবো, যে নিজের নাম আর নাম্বার দিয়ে আপনি কাস্টমাইজ করে নেবেন, ছেলে প্লেয়ারের নাম দিয়ে আপনার নাম্বার, যে কোনো নাম্বার দিয়ে আপনি ছেলে দিতে পারবেন। ওইটা নেক্সট উইক থেকে ছাড়বো আমরা। আর প্লেয়ারের এডিশন যেটা, ওইটা ছাড়াটা হচ্ছে যেহেতু কিছু নতুন প্লেয়ার আসবে টিমের মধ্যে, তো নাম্বারস কিছু চেঞ্জ হবে, তো ওই যেটা ওইটা হচ্ছে কোচ থেকে যখন আমরা ফাইনাল নাম্বারগুলি পাবো, এরপর আমরা ওইটা সেল করা শুরু করতে পারবো। আপনাদের টার্গেট কেমন আসলে, যদি একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে, আসলে কি পরিমাণ জার্সি আপনারা সেল করতে চান বা কি পরিমাণ মানুষের কাছে আপনারা জার্সিটা পৌঁছাতে চান, আপনাদের কোনো নির্দিষ্ট টার্গেট আছে? হ্যাঁ, আমরা এবার টার্গেট করছি 10,000 হোম, আর ফ্যান ভার্সনটা দিয়ে আমরা আরো 5,000 অ্যাড করতে চাচ্ছি, কারণ ফ্যান ভার্সনটা আমরা একটু পরের দিকে ছাড়তে চাচ্ছি, কারণ হচ্ছে প্লেয়ার এডিশন এইগুলি আগে চাচ্ছি, কারণ ফ্যান ভার্সনটা আমরা হয়তো আরো কম রেটে নিয়ে আসার চেষ্টা করছি। তো ওইটা করতে গিয়ে যেটা হবে হচ্ছে আপনার, যেহেতু আমরা একটা মার্কেটের জিনিস নিয়ে ফেস করি, প্রচুর রেপ্লিকা বের হয়, তো এই জন্য আমরা চাচ্ছি ওইটা একটু পরের দিকে ছাড়তে, যেন এইটা মানুষের হাতে হাতে যাক, এরপর লাস্ট থেকে ফ্যান ভার্সনটা যাবে। তার মানে আপনারা দর্শকদের জন্য হয়তো বা আরও কিছুটা কম প্রাইসে জার্সি ছাড়বেন, এবং নিশ্চয়ই আপনারা চাইবেন যে বাংলাদেশের প্রতিটা দর্শকের কাছেই বাংলাদেশের জার্সিটা যাক। আবেদ, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনি জার্সি নিয়ে ডিটেলস বলেছেন। নিশ্চয়ই আমরা আবারও আড্ডা দিব বাংলাদেশের ম্যাচের আগে বা ম্যাচের পরে, কোনো এক সময় জার্সি নিয়ে আবারও গল্প হবে। আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফাহাদ ভাইয়ের কাছে জানতে চাইবো, ফাহাদ ভাই, যেটা আপনি অবশ্যই এই বিষয়গুলো আপনি জানেন, আমরা একটু ডিটেলস শুনলাম, তারপরেও আপনাদের ইনকোয়ারির যে জায়গাগুলো জার্সি নিয়ে যেটা বললো যে 1300 টাকা একটু কি মানুষের জন্য বেশি হয়ে গেছে কিনা, আপনারা কি এই জায়গাটাকে আরেকটু কাজ করার আছে কিনা? দেখুন, মানে আমাদের তো আসলে কাজ করা একটু ডিফিকাল্ট, বিকজ আমরা তো পার্টনার নিয়ে ওনার উপর দায়িত্বটা দিয়েছি। এখানে একটু পার্টনারশিপ নিয়ে একটু বলতে চাই যে উনি যখন কিড পার্টনার হিসেবে আমাদের সাথে এসছে, আমাদের বছরে আমাকে বলা হয়েছিল অলমোস্ট অ্যাবাউট 1 কোটি টাকার মতো, বাট এখন দেখছি যেহেতু আমাদের খেলা এখন অনেক বেশি, প্রায় 1.5 কোটি টাকার কিন্তু আমাদের কিট কিনতে হতো। হিস্টোরিক্যালি এটা কিনতে হতো 1 থেকে 1.5 কোটি টাকা। এই পুরোটা কিন্তু উনি স্পন্সর করছে, মানে এই জিনিসটা এখন আমাদের কিনতে হয় না, এটা উনি আমাদেরকে বিনামূল্যে দিয়ে দেয়। এরপরে আবার উনি যতগুলো জার্সি বিক্রি করেন ওখান থেকে কিন্তু আমরা একটা পার্সেন্টেজ রেভিনিউ পাই, ফিক্সড একটা অ্যামাউন্ট পাই প্রতিটা জার্সি সেল থেকে। সো এই সব কিছুকে ফ্যাক্টর ইন করেই কিন্তু উনি প্রাইসিংটা করে, যে কত টাকা স্পন্সর করছে, কত টাকা শেয়ার করতে হচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি ওনার একটা ম্যানুফ্যাকচারিং কস্ট। সো যেটা আসলে মানে আই এম নট এ টেক্সটাইল গাইস, আমি বলতে পারবো না, বাট ডেফিনেটলি উনিও তো চাবে যে ওনার জার্সিটা বিক্রি হয়, সো ডেফিনেটলি প্রাইসিংটা উনি করবে। বাট আমার শুধু যেটা ভালো লাগলো এবার, যেটা আমরা গতবার অনেকেই বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, একটা অরিজিনাল ভার্সন হয়তো 1300-1400 টাকা হতে পারে, বাট ক্যান দেয়ার বি অ্যান অপশন যে একটা ইকোনমিক ভার্সন হবে সে 700-800 টাকার মধ্যে, যেটা মোর অ্যাভেলেবল হবে, মোর অ্যাফোর্ডেবল হবে। সো আমার শুনে যেটা ভালো লাগলো, আমরা যেটা শুনলাম লাইভ, যে উনি ওনার একটা ফ্যান ভার্সন করবে। এটা কিন্তু একটা গ্লোবাল প্র্যাকটিস, আপনি দেখবেন বিদেশে যে কোনো জায়গায় একটা অরিজিনাল জার্সির একটা প্রাইস, ওরা কিন্তু একটা ফ্যান ভার্সনে করে, একটু চেঞ্জ করে, ডিফারেন্ট করে,
সব কিছু একটু ব্যতিক্রম হয়, বাট ইটস মোর রিজনেবল। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। দৌড়কে আমি ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটা এবার নিচ্ছে। আই উইল বি হোপিং ওনারা দ্রুতই নেয়, যেন আপনি যেটা বললেন যে ম্যাক্সিমাম লোকের কাছে এটা পৌঁছে যায়। আর আপনাকে একটা বুঝতে হবে, আমাদের কিন্তু ডোমেস্টিক জার্সি কালচারটা কিন্তু খুব নতুন ইন এ ওয়ে। আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার জার্সি অনেক পরি, আর ক্রিকেট যখন আমাদের ওয়ার্ল্ড কাপগুলি হয় তখন কিন্তু আমরা ক্রিকেটের জার্সিগুলি পরি। সো এটা একটা ন্যাশনাল একটা ইস্যু চলে আসে। বাট এই ধরনের কোয়ালিফায়ার্স ম্যাচ কিংবা ন্যাশনাল টিমের রেগুলার ম্যাচের জন্য জার্সির যে কালচার, সেটা কিন্তু আমাদের আসলে খুব একটা স্ট্রং কখনো ছিল না। সো এক্ষেত্রে আবারও আমি আর্নি আপু এবং দৌড়ের আবিদ ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে তাদের সহায়তায় আমার মনে হয় আমরা একটা নতুন কালচার লঞ্চ করেছি, যেটা কিন্তু বিশ্বে অত্যন্ত স্ট্রং। মানে ফ্যানদের মধ্যে জার্সি কালচার, আপনি জানেন জার্সি মানুষ কালেক্ট করে, জার্সি রেখে দেয়, জার্সি তার নেক্সট জেনারেশনের জন্য রেখে দেয়, জার্সি বাচ্চাদের ভার্সন করে। সো অনেক জার্সি ইজ ভেরি ক্লোজ টু ফ্যান। সো আমার মনে হয় একটা নতুন কালচার। আমরা আশা করি ওনাদের সহায়তায় ইনশাআল্লাহ ম্যাক্সিমাম লোক এটাকে এফোর্ড করতে পারবে এবং পাবে ইনশাআল্লাহ। শুধু কালচারের কথা বলছিলেন, আমি যদি একটু বলতে চাই, আমার কয়েকজন সহকর্মী আমাকে আজকেও বলছিল যে বাংলাদেশ ফুটবল দলের এই জার্সিটা তারা চাই। এর আগে কখনো আমি এরকম আবদার পাইনি, কোনোভাবে তার জন্য ম্যানেজ করা যায়। আমি আপনাকে বলি, রোজার ঈদের আগে আমি জুমার নামাজে গিয়ে দেখেছি যে অনেক লোক আমাদের লাল জার্সিটা পরে নামাজ পড়তে এসছে, মানে উইচ ওয়াজ ফ্যান্টাস্টিক টু সি। আমি কখনো দেখিনি এর আগে। এবং আমার পরিচিত অনেক, এবং আবিদ ভাই আমাকে বলেছে ওনার পরিচিত অনেক ঈদের গিফট হিসেবে আবার জার্সি দিয়েছে। So this is a fantastic thing. Definitely, it's a revolution, I must say. আবারও সময় হয়েছে একটা বিরতির। খেলার আড্ডায় আপনারা এতক্ষণ ছিলেন, নিশ্চয়ই পরের পাটেও থাকবেন। আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কিছু ফুটবলার আছেন তাদের নিয়ে আলোচনা করব, সাথে থাকুন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং চেয়ারম্যান ফাহাদ করিম। আমরা এবারের পাটে আলোচনায় যাওয়ার আগে একটা ছবি দেখতে চাই, তিনজন ফুটবলারের একটা ছবি দেখতে চাই। হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল, তিনজন ফুটবলার আছেন। হামজাকে নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে, আমরা সবাই তাকে নিয়ে অনেক আলোচনা করেছি। প্রথমবারের মতো সমিত আসতে যাচ্ছে, আমরা সমিতকে নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা হামজাকে যেভাবে বরণ করেছেন, সমিতকে নিয়ে তেমন কোনো প্ল্যান আছে কিনা, আলাদা করে তাকে বরণের কোনো প্ল্যান থাকবে কিনা? দেখুন, প্রথম একটু বলি, আমরা কিন্তু ওনাকে বরণ করিনি, বাংলাদেশ ওনাকে বরণ করেছে। আই মিন হোয়াট এভার হ্যাপেন্ড, উই স সিলেট এয়ারপোর্ট থেকে শুরু করে আপ টু ওনার গ্রামের বাড়ি হবিগঞ্জ, দেন ব্যাক টু এয়ারপোর্ট অ্যান্ড ঢাকা এবং মাঠে সব জায়গায়। আই থিঙ্ক ইটস দ্য পিপল অফ বাংলাদেশ ফর উইচ আমি ব্যক্তিগত কৃতজ্ঞ আমার ফ্যানদের প্রতি, যে ওরা এই লেভেলে ভালোবাসা দিয়েছে। সো আমি আশা করি সমিত সোমের ক্ষেত্রেও সিমিলার হবে, বিকজ হি ইজ অলসো এক্সট্রিমলি পপুলার। আর আমাদের তরফ থেকে আমরা যেটা করবো, অবশ্যই যেহেতু ওনারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছেন, ডেফিনেটলি ওনাদের হোয়াট এভার বেসিক রিকোয়ারমেন্ট, বিকজ আপনাকে বুঝতে পারবেন ওরা কিন্তু সবাই খুব প্রফেশনাল। সো ওনারা যখন একটি ন্যাশনাল টিম ক্যাম্পে আসেন, ওরা কিন্তু বাড়তি কিছু চায় না। এটা অনেকে প্রশ্ন করে যে তার জন্য সেপারেট কী করা হলো, বাট ওনারাও যেমন প্রফেশনাল যে ওনারা বাড়তি কিছু চায় না, আমরাও কিন্তু প্রফেশনাল থাকতে চাই যে যখন আপনি ন্যাশনাল স্কোয়াডে আছেন, ইউ আর ওয়ান অফ 23 অর ওয়ান অফ 35, যেভাবে আপনার স্কোয়াডটা সাজানো হয়। সো ওনাদের জন্য এক্সট্রা কোনো কিছু করার কিছুই নেই। তবে যেটা আছে, অফকোর্স এই লেভেলের প্লেয়ারদের যদি প্রাইমারি কিছু কনসার্ন থাকে কিংবা কিছু রিকোয়েস্ট থাকে, সেটা অফকোর্স আমরা অ্যাকোমোডেট করি। এবং আপনি জেনে খুশি হবেন যে হামজার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমি ওনার নিজের মুখ থেকে শুনেছি। আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যাওয়ার দিন যে ওনার কেমন অভিজ্ঞতা হলো ওভারঅল। আমি ওনাকে বললাম, দেখেন হামজা ভাই, আপনি তো আবার আসবেন ইনশাআল্লাহ, কোনো যদি প্রবলেম ফেস করে থাকেন আমাকে বলেন, যেন আমি নেক্সট আপনাকে ফেস করতে না হয়। তিনি বলছেন, না ফাহাদ ভাই, আই লাভড ইট, মাই ফ্যামিলি লাভড ইট অ্যান্ড আই রিয়েলি এনজয়েড, এবং আমি লুক ফরওয়ার্ড করছি উইথ মাই ফ্যামিলি আবার কখন আসবো। সো আলহামদুলিল্লাহ, আমি এক্ষেত্রে আমাদের বিএফএফ ম্যানেজমেন্ট যারা মূলত কাজগুলি করেন, এবং একই সাথে আমাদের সকল সময় ইসি মেম্বার, আপনি দেখেছেন বেশ কয়েকজন সিলেটে ছিল, বেশ কয়েকজন ঢাকা এয়ারপোর্টে ছিল, তারা কিন্তু নিজ উদ্যোগে গিয়ে তাকে বরণ করে নিয়ে এসছে। সো সকলকে ধন্যবাদ জানাই, বিকজ ক্রেডিটটা তাদেরই, যে তাদেরকে হামজার মতো একজন প্রিমিয়ার লিগ প্লেয়ারকে এই ধরনের একটা অভিজ্ঞতা তারা দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি সমিত সোমকে আমরা এক সিমিলার দেবো ইনশাআল্লাহ। সমিত সোম বলেন, আমি যে কেউ যখন ন্যাশনাল টিমে আসবে, উই উইল ওয়েলকাম দেম ইনশাআল্লাহ। আরেকটা ছবি আমাদের কাছে আছে, ফাহমিদুলের ছবিটা একটু দেখতে চাই। ফাহমিদুল বাংলাদেশের ক্যাম্পে ডাক পেয়েছিলেন সৌদি আরবে, সেখান থেকে ফিরে যেতে হয়েছিল। তবে আমরা আজকে একটা সংবাদ পেয়েছি, তার ক্লাব থেকে একটা পোস্ট করা হয়েছে 4 জুনের যে প্রস্তুতি ম্যাচ এবং 10 জুনের সিঙ্গাপুরের ম্যাচের জন্য তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাফুফে তার জন্য চিঠি পাঠিয়েছিল, এটা তার ক্লাবের বক্তব্য, এবং সে বাংলাদেশের হয়ে খেলতে আসবে। এবং দর্শকদের মধ্যে তাকে নিয়ে একটা বাড়তি উন্মাদনা ছিল সৌদি আরবের ক্যাম্প থেকে বাদ পড়ার পর। এবং সে যদি আসে, বাংলাদেশের ফুটবল দলটা নিশ্চয়ই আরও বেশি স্ট্রং হয়ে যাচ্ছে নাকি? দেখুন, একটু ক্লিয়ার করি, এখানে আমি ন্যাশনাল টিমস কমিটির কেউ না।
সো এই প্রক্রিয়াগুলির সাথে আমি একদমই রিলেটেড না। বাট মার্কেটিং পার্সপেক্টিভে আপনি যদি আমাকে বলেন, আমি ব্যক্তিগত ফাহমিদুলকে চাই, বিকজ আপনি যেটা বললেন যে হি হ্যাজ বিকাম সো পপুলার অ্যামং আওয়ার ফ্যান্স, সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান্ডারফুল। এবং আপনি চিন্তা করে দেখেন, ফুটবলাররা পপুলার হওয়া কিন্তু অনেক দিন পরে হচ্ছে, সো এটা অত্যন্ত পজিটিভ ফুটবলের জন্য। সো আই এম গ্ল্যাড টু নো, আমি কিন্তু আসলে জানতাম না, আমি আপনার থেকে শুনলাম যে হি হ্যাজ বিন সিলেক্টেড অর কল্ড ফর দ্য প্রাইমারি ক্যাম্প, উইচ ইজ এ গ্রেট নিউজ। তার মানে ঢাকার বাড়িতে আসবেন ইনশাল্লাহ। So I think we will again see another round of fan-er bhalobasha Fahmidullah jonno inshallah, and I just hope inshallah he does his best. I'm sure he will, and yeah, looking forward. I mean nishsondehe bolte pari ami marketing chairman hisebe ami ottonto খুশি যে আলহামদুলিল্লাহ উনি আসবেন ইনশাআল্লাহ। টিকিট বেশি বিক্রি হবে, আমার টিকিট বেশি বিক্রি হবে, আই হোপ স্পন্সররা বেশি ইন্টারেস্টেড হবে, ফ্যানরা বেশি এঙ্গেজড হবে। সো অল দিস থিংস আমাকে হেল্প করে আমার ফুটবলকে প্রোডাক্ট হিসেবে বিক্রি করার জন্য। সো ভেরি ইম্পর্টেন্ট। সো আরেকটা কথা কি জানেন, আমি ফেডারেশন হয়ে যখনই দেখি আমারই কোনো একটা প্লেয়ার পপুলার হচ্ছে, এটা তো একটা প্রাইডেরও ব্যাপার। আই ফিল ভেরি গুড, আই ফিল ভেরি প্রাউড অ্যালং উইথ অল মাই মেম্বার্স যে ফুটবলাররা এখন আলোচনার বিষয়বস্তু। সো এটা ডেফিনেটলি থ্যাঙ্কস টু হামজা, কোনো সন্দেহ নাই। অ্যান্ড একই সাথে সমিত অ্যান্ড ফাহমিদুল অ্যান্ড আমাদের প্লেয়ার। আপনি দেখেন গতকাল আমাদের হোম কিট লঞ্চ হয়েছে তারেক, জামাল এবং তৌফিক দিয়ে। সো নাও অ্যান্ড বিফোর অলসো ওনারাও কিন্তু তারকা। সো আই থিঙ্ক হেডস অফ টু অল আওয়ার ন্যাশনাল টিম প্লেয়ার্স। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এই যে তিনজনকে দেখালাম, এই তিনজনের হাত ধরে আরও বেশ কিছু ফুটবলার বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশের হয়ে খেলতে চায়। সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসলে কি আপডেট আছে? কতজন আসছে, কবে নাগাদ ট্রায়ালটা হবে? একটা ট্রায়াল হওয়ার কথা। জি ধন্যবাদ। আমি এই ক্ষেত্রে আমার সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালকে একটু মেনশন করতে চাই, বিকজ আমার মনে হয় উনি আসার পরে উনি যা যা কার্যক্রম করছে দেশে এবং দেশের বাইরে মানুষের ফুটবলের প্রতি আস্থাটা অনেক বেড়ে গিয়েছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট থিং। এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই হামজাকে, বিকজ হামজা আসার পরে আমি যেটা অনেকের সাথে টার্ম ইউজ করি এবং অনেকেও ইউজ করে, হামজা এফেক্ট হয়েছে। হ্যাঁ, সো হামজা এফেক্টে যেটা হয়েছে, আপনার ফুটবলের একটি ডেফিনেটলি নবজাগরণ হয়েছে। সো একদিক থেকে আপনি তাবিদ আওয়ালের নেতৃত্বের একটি বিশ্বাস, একটি আস্থা, এবং অন্যদিক থেকে হামজা এফেক্টে একটি নবজাগরণ। সো সব কিছু মিলিয়ে আমরা অত্যন্ত ব্লেসড, আমি বলবো অত্যন্ত হ্যাপি টু শেয়ার দ্যাট একটি বড় গ্রুপ অফ পিপল যারা বাইরে হয়তো বিভিন্ন লেভেলে ফুটবল খেলছে, তারা এখন সকলে বাংলাদেশে খেলতে চান। সো এই জিনিসটা যখন আমি আমার সম্মানিত সভাপতির সাথে আলাপ করি, তিনি তখন আমাকে একটি কথা বলেন যে দেখো, টেকনিক্যালি বাইরে খেলছে বলেই যে ন্যাশনাল টিমে চান্স পাবে সেটা কিন্তু গ্যারান্টিড না, বাট কেউ যদি বাংলাদেশের হয়ে খেলতে চান, অ্যাজ এ ফেডারেশন আমাদের দায়িত্ব তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া। সেটারই অংশ হিসেবে আমরা জুনের 28, 29, 30 এই 3 দিনের একটি ট্রায়াল প্রোগ্রাম করার প্ল্যান করেছি। আপনি যদি খুশি হবেন, অ্যাকচুয়াল নাম্বার ইজ অ্যাকচুয়ালি অ্যাবাভ 40 নাও, বাট আমি বিশ্বাস করি ফাইনালি হয়তো 40+ হবে, বাট অ্যাটলিস্ট 30+ ছেলে পেলে অলমোস্ট 7-8টি দেশ থেকে ওরা আসছে। আমাদেরকে পিসিআর থেকে বারবার বলছে আমাদের সময় শেষ। দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই। ফাহাদ ভাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের সাথে এতক্ষণ ছিলেন। ফুটবলের জোয়ার চলতে থাকবে নিশ্চয়ই।